হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। আজকে আমরা এখন দাঁড়িয়ে আছি দ্য প্যালেস অফ ভার্সাইলের সামনে। এটা ফ্রান্সের রাজাদের বাসস্থান বলতে পারেন। কিং লুই 13 এই জায়গাটাকে গড়ে তুলেছিলেন হান্টিং লজ হিসাবে, কিন্তু পরবর্তীকালে লুই 14 এই জায়গাটাকে তাদের বাসস্থান হিসাবে তৈরি করেন। আর এখানে দেখছেন কি সুন্দর করে মিনিয়েচারের মাধ্যমে পুরো জায়গাটাকে তুলে ধরা হয়েছে। এই জায়গাটা কিন্তু অনেক বড়, সত্যিকারে একটা রাজার প্যালেস যেরকম হওয়া উচিত ঠিক সেরকম। আর পেছনে বাগানের জায়গাটা কি সুন্দর দেখুন। এত সুন্দর প্যালেস আর এত হিউজ, আপনারাও দেখতে পাচ্ছেন পেছনে, কিন্তু বৃষ্টির জন্য একদম নাজেহাল অবস্থা আর কি। রাজপ্রাসাদের অবস্থা দেখুন, বৃষ্টি এমন হয়েছে যে ভেতরে জল ঢুকে গেছে। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে একটা ম্যাপ সংগ্রহ করে আমরা ভেতরে ঢুকে পড়লাম। আর ভেতরে ঢুকেই দেখলাম একটা ছোট্ট দোকান। এই দোকানে রাজকীয় কি সুন্দর সুন্দর সব জিনিসপত্র, ছোট ছোট শোপিস, রাজার জুতো, এই দেখুন না কত বড় চাবি, কি সুন্দর লেখার সেই পুরনো দিনের পাখির পালকের মতো পেন। প্রতিটা জিনিসেই যেন একটু রয়্যাল রয়্যাল ব্যাপার আছে। আমরা জিনিসগুলো দেখছিলাম, কিন্তু প্রতিটা জিনিসের এখানে এত দাম। আর এই ঘড়িটার দেখুন, যারা যারা বিউটি আর বিস্ট দেখেছেন তাদের কাছে অবশ্যই এই ঘড়িটা একটু চেনা লাগছে, তাই না? এখানে আসার আগে একটু গুগলে সার্চ করছিলাম, তখন দেখলাম এই রাজপ্রাসাদে নাকি এমন অনেক গোপন দরজা আছে যেটা দিয়ে প্রতিটা রুমের থেকে প্রতিটা রুমে যাওয়া যায়। আর এখানে দেখুন প্রাসাদের মধ্যেই রাজার জন্য স্পেশাল চার্জ। এই রাজপ্রাসাদ তৈরিতে যে কত টাকা খরচ হয়েছিল তার এক্স্যাক্ট অ্যামাউন্ট জানা যায়নি, তবে অনুমান করা হয় যে এখনকার দিনের হিসাবে প্রায় 2 বিলিয়ন মার্কিন ডলার খরচ হয়েছিল। আর এই যে প্রচণ্ড ব্যয়বহুল প্রাসাদ তৈরি করতে পরবর্তীকালে এতটাই অর্থনৈতিক সংকট দেখা দিয়েছিল, আর যেটা এই রাজ্যের পতনের অন্যতম একটা কারণ হয়েছিল। এই প্যালেসটা কোন সালে ঠিক কেমন দেখতে ছিল সেটা বোঝানোর জন্য কি সুন্দর এখানে ডিসপ্লেতেও শো করা হচ্ছিল। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা হাঁটা দিলাম সামনের দিকে। ফ্রান্সের এই প্যালেসটা পৃথিবীর অন্যতম বড় প্যালেসদের মধ্যে একটা। এই প্যালেসের মধ্যে কামরা আছে 700টারও বেশি, আর জানলা আছে 2300টারও বেশি। 67টা সিঁড়ি আছে, আর তার সাথে 1250টা ফায়ার প্লেস। ভাবছি কতটা বিশাল এই প্যালেস। জানলা দিয়ে বাইরের দৃশ্যটাও লাগছিল খুব সুন্দর। বাগানটা কিন্তু অসাধারণ। এখানে একটা আলমারি দেখলাম, কারুকার্যগুলো দেখুন। এই রুমটার সিলিংটা তো অসাধারণ, প্রতিটা কোনায় কোনায় রাজকীয়তার ছোঁয়া। আর এখানে দেখুন কি সুন্দর গোল্ডেন কাজগুলো, ওফ, চোখ যেন আটকেই যাচ্ছে। আমার মাঝে মাঝে মনে হয় তখনকার দিনে হয়তো অনেক টেকনোলজি ছিল না ঠিকই, কিন্তু মানুষের ট্যালেন্ট কিন্তু অনেক বেশি ছিল। এই রকম পেন্টিং, এত সুন্দর আর্কিটেকচার, কে জানে এখনও হয়তো সম্ভব, কিন্তু যাই হোক তখনকার দিনে ব্যাপার স্যাপারই আলাদা ছিল। আমরা প্যালেসে এক একটা রুমে ঢুকছিলাম, আর প্রতিটা রুমই এত সুন্দর যে আমরা একদম মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। যেরকম আগে একটা রুম দেখলাম একদম লাল রঙের, এটা আবার একদম সুন্দর সবুজ রঙের, আর কি সুন্দর তার উপর কারুকার্য আর সিলিংয়ের কাজ। রাজাদের বিছানা সত্যি দেখেই যেন চোখ জুড়িয়ে যাচ্ছে। কি সুন্দর তার ব্যবস্থা, আর কি সুন্দর এখনো রঙের জেল্লা। লাল রংটা সত্যি কিন্তু রয়্যাল। আমরা এই রুমে কিছুক্ষণ থেকে আবার হাঁটা দিলাম সামনের দিকে। এই রুমটা ছিল রানীর রুম। রানীর রুমটা ছিল সব থেকে সুন্দর। আর সত্যিই তো রানী বলে কথা। সাদা রঙের ওপর এই গোলাপের ছোট ছোট প্রিন্টটা যে কি অসাধারণ লাগছিল, তার উপর গোল্ডেন কালারের কাজ। একবার ভাবুন, এখানকার রাজা রানীদের এত বিলাসবহুল জীবনযাপনের জন্য পুরো ফ্রান্সে খাদ্যাভাব দেখা দিয়েছিল। ফ্রেঞ্চ রেভলিউশনের সময় তাই সাধারণ মানুষরা, প্রধানত মহিলারা, এই প্যালেস আক্রমণ করেছিল। আর তাদের
আর আগের মেন কারণ ছিল খাদ্যাভাব আর এখানকার রাজা রানীদের একদম ল্যাভিশ লাইফস্টাইল। আর এখন আমরা দাঁড়িয়ে আছি হল অফ মিরার্সে। এই জায়গাটা সব থেকে বিখ্যাত। এখানে টোটাল 357টা আয়না আছে, যেই আয়না দিয়ে এই সুন্দর বাগানের দৃশ্য প্রতিফলিত হতো। আর এই বাগানটি তৈরি করতেও 40 বছর সময় লেগেছিল। এই প্যালেসের প্রতিটা কোনায় কোনায় যে অসাধারণ ইতিহাস লুকিয়ে আছে সেটা সত্যি মুখে বলে বোঝানোটা বড় মুশকিল। আর আজকে এখানে মোটামুটি প্যালেস দেখা হয়ে গেছে। এরপরে আমরা যাব প্যান্থিয়ন দেখতে। আগের দিন তো ওখানে গেছিলাম, কিন্তু দেখলাম বন্ধের কারণে প্যান্থিয়ন খোলা নেই। আজকে দেখি যদি লাক ফেভার করে আর যদি দেখতে পাই। প্যান্থিয়নের সামনে এসেই বুঝতে পারলাম প্যান্থিয়ন আজকে খোলা। আজকে মনে হয় সেই স্ট্রাইক উঠে গেছে। এই প্যান্থিয়ন কিন্তু আসলে একটা চার্চ। তবে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো যে ফ্রেঞ্চ রেভলিউশনের সময় এই জায়গাটাকে চার্চের থেকে পরিবর্তন করা হয় একটা ধর্মনিরপেক্ষ স্মৃতি সমাধি হিসাবে। শুধু তাই নয়, এই প্যান্থিয়নের ভেতরেই আছে ম্যাডাম কুরি, লুই পাস্তুরের মতো বিখ্যাত সব বৈজ্ঞানিকদের সমাধি। এই প্যান্থিয়নই একসময় প্রজাতন্ত্রের প্রতীক হয়ে উঠেছিল। পরবর্তীকালে আবার যখন রাজবংশ প্রতিষ্ঠা হয়েছিল তখন এই জায়গাটাকে আবার একটা ধর্মীয় স্থান হিসাবে গড়ে তোলার চেষ্টা করা হয়েছিল ঠিকই, কিন্তু এই জায়গাটা আজও ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্রের একটা প্রতীক স্তম্ভ। আর এই দেখুন, এখানে আছে ফুকাল্টস পেন্ডুলাম। এই পেন্ডুলামটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এক বিখ্যাত ফিজিসিস্ট ফুকাল্ট এই পেন্ডুলামটা তৈরি করেছিলেন পৃথিবীর ঘূর্ণন বোঝাতে। এখানে ঘুরতে ঘুরতে চোখে পড়লো এই পুরোনো দিনের সাইকেলগুলো। জানেন, এই সাইকেলগুলোর না টায়ারের জায়গাতে মোটা দড়ি বাঁধা ছিল। মানুষের কত ইনোভেটিভ বুদ্ধি, তাই না? আর এখানে প্যান্থিয়নের একটু পেছনের দিকেই দেখলাম একটা রুমের মতো আছে, যেখানে প্যান্থিয়নেরই একটা ছোট ভার্সন বানানো হয়েছে। আমরা যত এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছিলাম ততই জানেন তো ইতিহাসের গল্পে যেন নিজেদেরকে জড়িয়ে ফেলছিলাম। আর সাইড থেকে দেখলাম প্যান্থিয়নের ভেতরটাকেও কি সুন্দর করে এখানে দেখানো হয়েছে। আর এখানে এত বড় বড় দেয়ালগুলো জুড়ে ছিল অনেক বড় বড় পেন্টিং। আর পেন্টিংগুলো এত সুন্দর, আর আমি ভাবছিলাম মার্বেলের ওপরে এত সুন্দর ছবি আঁকা কি করে সম্ভব। তারপরে কাছ থেকে দেখলাম যে এগুলো কিন্তু ক্যানভাসই আঁকা। বেশ ছোট ছোট পেরেক দিয়ে কি সুন্দরভাবে দেওয়ালের সাথে এমনভাবেই আঁটা হয়েছে, ঠিক যেন মনে হচ্ছে ওটা দেয়ালেরই পার্ট। আজ সারাদিন এত হাঁটা হয়েছে যে পায়ের একদম অবস্থা খারাপ। এখানে ঘোরা হয়ে গেলে আমরা এরপর সোজা হাঁটা দেবো হোটেলের পথে। আজকের ব্লগটা এখানেই শেষ করব। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিও প্রথমবারের জন্য দেখছেন তাহলে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাথে দেখা হবে আবার পরের ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বাই বাই।